আমাদের জীবনে এমন কিছু অভিজ্ঞতা হয় যা মনে খুব গভীর একটা ক্ষত তৈরি করে, আর তার মধ্যে সবচেয়ে বিভ্রান্তিকর বোধহয় মিথ্যা ভালোবাসা। এটা ঠিক যেন মরুভূমির মরীচিকা, দূর থেকে দেখলে মনে হয় সত্যি, কিন্তু কাছে গেলেই সব উধাও হয়ে যায় আর রেখে যায় শুধু কষ্ট আর যন্ত্রণা। আজকে আমরা ঠিক এই মরীচিকার আড়ালে কি আছে সেই মনস্তত্ত্বটাই একটু বোঝার চেষ্টা করব। তো এই যাত্রায় আমরা কয়েকটা ধাপে এগোবো। প্রথমে আমরা মায়াবী বিভ্রম নিয়ে কথা বলবো, তারপর জানবো এর পেছনের আসল কৌশলগুলো কি। আমরা নিয়ন্ত্রণের চক্রটা দেখব, ভালোবাসা আর মোহের মধ্যে আসল পার্থক্যটা বুঝব, এবং সবশেষে শিখব কিভাবে নিজের জন্য একটা সীমা তৈরি করতে হয়, যা আমাদের একটা সুস্থ সম্পর্ক গড়তে সাহায্য করবে। আচ্ছা, তাহলে শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে, মায়াবী বিভ্রম। চলুন দেখি এই ধরনের সম্পর্কগুলোর শুরুটা আসলে কেমন হয়। প্রায় এর শুরুটা এতটাই তীব্র আর আকর্ষণীয় হয় যে বাস্তব বলে বিশ্বাস করতেও কষ্ট হতে পারে। এই যে একটা তীব্র অনুভূতি যা আমাদের প্রায় দম বন্ধ করে দেয়, এর কিন্তু একটা নাম আছে। আর এই অনুভূতিটাকে চিনে ফেলাই হলো নিজের মানসিক স্বাস্থ্যকে রক্ষা করার প্রথম ধাপ। হ্যাঁ, একেই বলে লাভ বম্বিং। এটা আসলে ভালোবাসার নামে এক ধরনের কৌশল, যা দিয়ে একজন তার আসল উদ্দেশ্যটা লুকিয়ে রাখে। এর তীব্রতা আমাদের বিচার করার ক্ষমতাকে এতটাই ঘোলাটে করে দেয় যে আমরা কোনো বিপদ সংকেত দেখতেই পাই না। ভাবুন তো, একদিকে হয়তো খুব দামি উপহার, অন্যদিকে ভবিষ্যতের বিশাল সব প্রতিশ্রুতি। আলাদাভাবে দেখলে এই লক্ষণগুলোকে বেশ রোমান্টিক মনে হতে পারে, কিন্তু যখন এগুলো একসঙ্গে ঘটে তখন তার ভালোবাসা থাকে না, বরং নিয়ন্ত্রণের একটা প্যাটার্ন তৈরি করে। এবার আসি দ্বিতীয় পর্বে, কৌশলের ব্যবচ্ছেদ। এখন চলুন একটু গভীরে যাই এবং দেখি এই ধরনের আচরণের পেছনে ঠিক কোন ধরনের ব্যক্তিত্ব এবং কৌশল কাজ করে, যা বিষয়টিকে আরও জটিল করে তোলে। প্রথমেই আসে নার্সিসিজম। এক্ষেত্রে একজন সঙ্গীর প্রশংসার চাহিদা এতটাই বেশি থাকে যে তার মধ্যে সহানুভূতির ক্ষমতাটাই আর থাকে না। তাদের কাছে নিজের গুরুত্বই সবচেয়ে বেশি। এরপর হলো ম্যাকিয়াভেলিয়ানিজম, যা সম্পর্কে একটা কৌশলগত খেলা হিসেবে দেখে। এখানে নৈতিকতার কোনো স্থান নেই, আছে শুধু নিজের স্বার্থ হাসিল করার চেষ্টা। আর সবশেষে সাইকোপ্যাথি। এক্ষেত্রে অনুশোচনার ছিটে ফোঁটাও থাকে না এবং আচরণগুলো হয় খুব আবেগপ্রবণ আর স্বার্থকেন্দ্রে। এই যে বৈশিষ্ট্যগুলোর কথা বললাম, এগুলো প্রায়ই প্রকাশ পায় ইমোশনাল ব্ল্যাকমেলের মাধ্যমে। এটা একটা মারাত্মক কৌশল যা আমাদের অনুভূতিগুলোকেই আমাদের বিরুদ্ধে ব্যবহার করে। এর ফলে কি হয় জানেন? একটা ঘন কুয়াশা তৈরি হয়, যাকে বলা হয় FOG, মানে ভয়, কর্তব্যবোধ আর অপরাধবোধের কুয়াশা। এই কুয়াশাটা আমাদের চারপাশকে এতটাই ঝাপসা করে দেয় যে আমরা পরিস্থিতিটা আর স্পষ্টভাবে দেখতেই পাই না আর সঠিক সিদ্ধান্তও নিতে পারি না। আর এই কুয়াশাটা কিন্তু হঠাৎ করে বা এলোমেলোভাবে তৈরি হয় না, এটা একটা নির্দিষ্ট চক্রের অংশ যেটা বারবার ঘুরতে থাকে এবং যা থেকে বের হওয়া খুব কঠিন মনে হতে পারে। এই নির্যাতনের একটা নির্দিষ্ট চক্র আছে। প্রথমে টেনশন বাড়তে থাকে, এরপর হঠাৎ করে কিছু একটা ঘটে যায়, তারপর আসে মীমাংসার পর্ব, যেখানে অপব্যবহারকারী হয়তো ক্ষমা চায়, উপহার দেয় এবং আবার সেই লাভ বম্বিংয়ের আশ্রয় নেয়। আর সবশেষে একটা শান্ত অবস্থা ফিরে আসে, কিন্তু এটা কেবল পরবর্তী ঝড়ের আগের শান্তি। চক্রটা আবার নতুন করে শুরু হয়। পর্ব 4, ভালোবাসা বনাম মোহ। কিন্তু প্রশ্নটা হলো, এই চক্রটা জানা সত্ত্বেও এটা থেকে বের হওয়া এত কঠিন কেন? কেন এটা একটা নেশার মতো মনে হয়? এর উত্তর পেতে হলে আমাদের আসল ভালোবাসা আর তীব্র মোহের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। ব্যাপারটা তো আসলে শুধু মনের না, এর পেছনে হরমোনেরও একটা বড় খেলা আছে। সম্পর্কের শুরুর এই তীব্র অনুভূতি অনেকটা নেশার মতো কাজ করে, কারণ ডোপামিনের মতো হরমোনগুলো মস্তিষ্কে একটি পুরস্কারের চক্র তৈরি করে, যা আমাদের বারবার সে অনুভূতির দিকে ঠেলে দেয়, ঠিক যেমনটা কোনো আসক্তির ক্ষেত্রে হয়। এই টেবিলটা দেখুন, পার্থক্যটা একদম পরিষ্কার। একদিকে মোহ, যা হঠাৎ করেই হয় আর আমাদের মধ্যে উদ্বেগ বাড়ায়, আর অন্যদিকে ভালোবাসা, যা সময়ের সাথে ধীরে ধীরে গড়ে ওঠে এবং নিরাপত্তা নিয়ে আসে। মোহ চ্যালেঞ্জের মুখে মিলিয়ে যায়, কিন্তু আসল ভালোবাসা যে কোনো চ্যালেঞ্জের মধ্যে দিয়েও ঠিকই টিকে থাকে। তো এত কিছু জানার পর এখন কি করণীয়? পরবর্তী পদক্ষেপ হলো নিজের হাতে নিয়ন্ত্রণটা ফিরিয়ে আনা।
নিজের ব্যক্তিগত দায়িত্ব এবং সীমানাগুলো বোঝা আর নিজেকে দোষারোপ করা বন্ধ করা। এই ছবিটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা মনে করিয়ে দেয়। আমরা আমাদের নিজেদের চিন্তা আর প্রতিক্রিয়ার জন্য দায়ী, কিন্তু অন্য কেউ কী করবে বা বলবে সেটার জন্য একদমই না। এমনকি আমরা যে সীমা তৈরি করেছি সেটার প্রতি অন্যের প্রতিক্রিয়ার জন্য আমরা দায়ী নই। মনে রাখতে হবে, ভুল মানুষের সাথে থাকা মানে আপনার কোনো কমতি থাকা নয়। নিজের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে হলে বাউন্ডারি বা সীমা ঠিক করাটা খুব জরুরি। এর জন্য মাত্র 3টে সহজ ধাপ আছে। 1. প্রথমে ঠিক করুন কোন আচরণগুলো আপনার জন্য ঠিক আর কোনগুলো নয়। 2. এরপর স্পষ্টভাবে আপনার সেই সীমানাগুলো অন্যকে জানান। আর 3 নম্বর, কেউ যদি সেই সীমানা ভাঙে তাহলে আপনি কি করবেন সেই সিদ্ধান্তটা আগে থেকেই নিয়ে রাখুন। এর মধ্যে যোগাযোগ একদম বন্ধ করে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্তও থাকতে পারে। আচ্ছা, তাহলে শেষ পর্বে আসা যাক, সুস্থ সম্পর্ক গড়া। চলুন দেখি এই সব কিছু থেকে শিখে আমরা কিভাবে শুধু অতীত থেকে বেরিয়েই আসব না, বরং ইতিবাচক আর সুন্দর সম্পর্কের একটা নতুন ভবিষ্যৎ তৈরি করতে পারি। এই যে চক্রটা দেখছেন, এটাই একটা সত্যিকারের সুস্থ সম্পর্কের ভিত্তি। এটা পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং সমর্থনের ওপর তৈরি, কোনো নিয়ন্ত্রণের ওপর নয়। আর মনে রাখবেন, যে সত্যি ভালোবাসে সে আপনার চোখের জলের কারণ হবে না। মনে রাখবেন, জীবনের স্ক্রিপ্টটা কিন্তু আপনারই হাতে। সেখানে এমন কাউকে ভিলেনের পার্ট দেবেন না যে সেই চরিত্রের যোগ্যই না। পৃথিবীটা অনেক বড় এবং সুন্দর। মিথ্যা ভালোবাসার অন্ধকার ঘরে নিজেকে বন্দি না রেখে জানালাটা খুলুন, বাইরের আলোটা দেখুন। আপনি ভালো থাকার যোগ্য, আপনি ভালোবাসার যোগ্য, শুধু সঠিক সময় আর সঠিক মানুষের অপেক্ষা। জীবন একবারই পাওয়া যায়, একে কারো অবহেলার পাত্র বানাবেন না।